মনুষ্য সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মধ্যে জন্ম নিয়েছে 6টি বিশেষ প্রবৃত্তি, যাদেরকে আমরা বলি ষড়রিপু। এই ষড়রিপুর মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক তৃতীয়টি, অর্থাৎ লোভ। চাণক্য বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তাই বিষ। এই লোভের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। মানব সভ্যতার আদিকাল থেকে যে লোভের বশবর্তী হয়ে মানুষ নিজ মনের অন্ধকারতম কোণে লুকিয়ে থাকা আদিম জান্তব হিংস্রতাকে বারবার জাহির করেছে, তা হল ক্ষমতার লোভ। ক্ষমতা লাভের মহাযজ্ঞে বলি হওয়া অগণিত মানুষের রক্তে লেপ্টে থাকা ক্ষতবিক্ষত ইতিহাসের পাতা সেই পাশবিকতারই সাক্ষ্য বহন করে চলেছে। মানুষ বাহুবলে কেবল যুদ্ধ বিগ্রহের দ্বারা বস্তুগত ক্ষমতা লাভ করেই ক্ষান্ত হয়নি, হাত বাড়িয়েছে আধ্যাত্মিক ক্ষমতার দিকে, এবং এই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য যখন সাহায্য নিয়েছে অপশক্তির, সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে অন্ধকার জগতের দ্বার, জন্ম হয়েছে অপতন্ত্রের। আমাদের গল্পে দুর্দণ্ড প্রতাপ মাধব নারায়ণের জমিদারিতে গোপনে গড়ে ওঠে অপতন্ত্রের জঘন্যতম বিদ্যা, ডাকিনী চক্র। কিন্তু ডাকিনীরা যখন তাদের শিকার হিসেবে বেছে নেয় স্বয়ং জমিদারের একমাত্র পুত্রকে, তখন দুঃখে রাগে জমিদার মরিয়া হয়ে পড়েন ডাকিনীদের দমন করতে। বহু প্রচেষ্টার পর ডাকিনীদের দমন করতে সক্ষম হলেও পুত্র শোকাতর জমিদার মাধব নারায়ণ করে বসেন এক অক্ষম্য ভুল, যার কারণে সমগ্র জমিদারিতে বর্ষিত হয় এক ভয়াবহ অভিশাপ। বহু যাগযজ্ঞের দ্বারা সাময়িকভাবে অভিশাপের প্রভাব কাটানো সম্ভব হয়। এই ঘটনার 150 বছর পর গ্রামে হঠাৎ করে ঘটতে শুরু করে একের পর এক রহস্যজনক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যু মিছিল কোন ভয়ঙ্করের পূর্বাভাস? তবে কি পুনর্জন্ম নিল সেই রক্তলোলুপ প্রাচীন অভিশাপ? তার করাল দৃষ্টিতে ফুটে ওঠা নৃশংসতা, পাশবিকতা কিসের বলি চায়? আবারও কি তবে ফিরে আসতে চলেছে সেই অভিশাপের কালো মেঘ, যার অনল বর্ষণে সূচনা হবে ধ্বংসের? অভিশাপের এই করাল দৃষ্টি থেকে কে রক্ষা করবে দিশেহারা ভীত গ্রামবাসীদের? কে উপসংহার করবে এই নবরচিত ডাকিনী চক্রে? শুরু হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের নিবেদন, বিক্রমজিৎ মিশ্রের ডাকিনী চক্র, প্রথম পর্ব। সন্ধেবেলায় ভুবন দাদুর বৈঠকখানায় আসর একেবারে সরগরম হয়ে উঠেছে। সারাদিন প্রচণ্ড গরমের চোটে জীবন প্রায় যায়। বিকেলের দিকে পশ্চিমে মেঘ ধরে ঝড় বৃষ্টি শুরু হতেই আবহাওয়াটা একেবারে দুম করে বদলে গেছে। আজ গ্রামের শ্মশানে ভৈরবী মন্দিরে কয়েকজন ভক্ত এসেছিল তাদের মানতশোধ করতে। চারখানা পাঁঠা বলি হয়েছে। ভুবন দাদুর বাড়িতে আজ রাত্রে সেই পাঁঠার মাংস আর খিচুড়ির ভোজ হবে। আড্ডার নিয়মিত সদস্যরা সবাই নিমন্ত্রিত, পাড়ার অন্য কয়েকজনও এসেছেন। ভুবন দাদুর নাতি শুভমের বন্ধু হওয়ার সুবাদে আমিও নিমন্ত্রণ পেয়েছি। অবশ্য দাদুর মুখে গল্প শোনার লোভে আমি মাঝে মাঝেই এখানে হানা দিই। প্রতিদিনের মতো আজও ভুবন দাদুর বৈঠকখানায় সন্ধেবেলার আড্ডা জমে উঠেছিল। বৈঠকখানা ঘরের মেঝেতে পুরু গদি পেতে তার ওপর বসার ব্যবস্থা। ভুবন দাদু প্রতিদিনের মতো ঈশান কোণে তাকিয়ে হেলান দিয়ে বসেছিলেন। জায়গাটাও ওর খুব প্রিয়। আমরাও সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। কিন্তু শুরুতেই সুধীর গোসাইয়ের সাথে বলরাম চক্রবর্তীর জামাই রাখহরির মুখুজ্জের প্রায় হাতাহাতি হবার উপক্রম। সুধীর গোসাই নাকি কদিন আগে মেয়ের বাড়ি মুকুন্দপুরে গিয়েছিলেন। সেখানে নাকি সব ভৌতিক উপদ্রব শুরু হয়েছিল। বাইরে থেকে তান্ত্রিক ডেকে এনে তার প্রতিকার করানো হয়। সেই গল্পই উনি ফলাও করে শোনাচ্ছিলেন। বললে বিশ্বাস করবেন না ভুবনদা, সে কি অশৈলী কাণ্ড! কেউ কোথাও নেই, হঠাৎ বাড়িতে ঢিল পড়তে শুরু করলো। খাবার খেতে বসেছে বাড়ির লোক, হঠাৎ কোথা থেকে এক খাবলা ধুলো গিয়ে সোজা পড়লো ভাতের পাতে।
বাড়ির লোকেদের তিষ্টানো দায় হয়ে উঠেছিল। শেষে মধুতটির মহাদেব গুণিনকে ডেকে ক্রিয়াকাণ্ড করাতে তবে শান্তি। ভুবন দাদু কিছু বলার আগেই রাখহরি মুখুজ্জে দাবড়ে উঠলেন। এসব কি আজগুবি কথা বলছেন বলুন তো আপনি সুদীপদা? হ্যাঁ, সব জায়গায় কি এই সমস্ত অশৈলী কাজকর্ম আপনি দেখতে পান নাকি? আরে এই ঢিলটা তো পাড়ারও কোনো ছেলেপুলে মারতে পারতো। হ্যাঁ, একটু খোঁজ খবর নিয়ে দেখলেই কিন্তু সত্যিটা বেরিয়ে পড়তো। এই সব বিজ্ঞানের যুগে না এইসব এই ভূত প্রেতের গল্প টল্প একদমই কিন্তু মানে অচল। রাখো এ তোমার বিজ্ঞান। শ্বশুরের সুপারিশের জোরে মাস্টারিটা বাগিয়েছ, তুমি আমাকে বিজ্ঞান শেখাতে এসো না। ওসব আমি ঢের দেখেছি। পড়বে যেদিন ভূতের পাল্লায়, সেদিন তোমার বিজ্ঞান বেরিয়ে যাবে। সুধীর গোসাইয়ের পাল্টা আক্রমণে রাখহরি মুখুজ্জে একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন। একটা অনর্থ হয়তো ঘটেই যেত, কিন্তু ভুবন দাদু মাঝে পড়ে ব্যাপারটা মিটিয়ে দিলেন। রাখহরি মুখুজ্জে চায়ের কাপে চুমুক দিয়ে ফুঁসতে ফুঁসতে বললেন, শুনুন, এরপর থেকে না আর কোনো বাসে, মোটরে, ট্রেনে এসবে চড়বেন না কিন্তু আপনি সুদীপদা, ঠিক আছে? আপনার কাছে ওসব তো আবার বিজ্ঞানের দান। তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, কোনো ওইসব তান্ত্রিককে ডেকে আনুন, ও এসে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক টুরফুক করে ও আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এটাই আপনার পক্ষে ভালো। সুধীর গোসাই মারমুখী হয়ে জবাব দেওয়ার আগেই নিকুঞ্জ বৈরাগী বলে উঠলেন, এ তোমার বড্ড বাড়াবাড়ি হে রাখহরি। মানছি বিজ্ঞান অনেক কিছুই করেছে, কিন্তু তা বলে ভূত প্রেতের ব্যাপার একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। সত্যি বলতে আমি নিজে বহুবার ও জিনিস অনুভব করেছি। এতক্ষণে একজন সঙ্গী পেয়ে সুধীর গোসাই ফুঁসে উঠলেন, এসব চালিয়াতি ছাড়া আর কিছু নয় নিকুঞ্জ ভায়া। কই যাক তো শ্মশান থেকে একটা মরা কাঠ তুলে নিয়ে আসুক, সব চালিয়াতি এক্ষুনি বেরিয়ে যাবে। রাখহরি মুখুজ্জে চায়ের কাপটা ঠকাস করে এমনভাবে মেঝেতে নামালেন যেন এক্ষুনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হবেন। কিন্তু ওই পর্যন্তই। মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বললেন, আমার বই গেছে ওসব জায়গায় যেতে। এই অন্ধকারে শ্মশানে গিয়ে ওই সাপের কামড় খেয়ে মরি আর কি। আপনি এক কাজ করুন, এইখানে এই ঘরের মধ্যে ভূত ডেকে দেখান তো দেখি, তবেই আমি বুঝবো এসব সত্যি। নিকুঞ্জ বৈরাগী খিক করে হেসে উঠলেন। থাক 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 থাক, অনেক হয়েছে। তোমার এলেম বোঝা হয়ে গেছে আমাদের। বলেই ভুবন দাদুর দিকে তাকিয়ে বললেন, ভুবনদা, আজ বৃষ্টি বাদলার দিনে একটা গল্প শোনান না। বহুদিন আপনার মুখে কিছু শুনিনি, আজ আর আপনাকে ছাড়ছি না। উপস্থিত সকলেই হাঁ হাঁ করে উঠল। সন্ধে থেকে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে সহজে থামবে বলে মনে হচ্ছে না। এই দুর্যোগে ভূতের গল্প হলে তো কোনো কথাই নেই, আসর একেবারে জমে ক্ষীর। সবার চাপাচাপিতে ভুবন দাদু সোজা হয়ে বসলেন। বলি ওহে রাখহরি, বাস্তুদোষ কাকে বলে জানো? আজ্ঞে না, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, ওইসব বাস্তু দোষ টোষ জানি না। হ্যাঁ, তবে বাস্তুতন্ত্রটা আমি বুঝি। ভুবন দাদু একগাল হেসে বললেন, জানোই না যখন তখন সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দিতে যাও কেন? যে বিষয়ে সম্যক ধারণা নেই সেই বিষয়ে ইতি নেতি কোনো রকম মন্তব্য করাটাই মূর্খামি। দুনিয়ায় সব জানতা কেউ হয় না, সেই জন্য নিজের জ্ঞানের বাইরে কথা বলাটাই উচিত নয়। বলেই সুধীর গোসাইয়ের দিকে তাকালেন। আর তুমিও একটু নিজেকে শোধরাও সুধীর, বয়স হচ্ছে, সে খেয়াল আছে? ও না হয় নাস্তিক মানুষ, এসব মানে টানে না, কিন্তু এইভাবে কারো ব্যক্তিগত জীবনে আক্রমণ করাটাও কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না। সুধীর গোসাই ও রাখহরি মুখুজ্জে লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। ভুবন দাদু ডিবে থেকে একটা পান বের করে মুখে ফেলে বললেন, যাই হোক, গল্প যখন শুনতে চেয়েছ তখন আজ তোমাদের একটা ঘটনার কথা বলবো। আজ থেকে প্রায় 40 বছর আগে একটা অদ্ভুত ঘটনাচক্রে জড়িয়ে পড়েছিলাম। বড় মর্মান্তিক সেই ঘটনা।
নিকুঞ্জ বৈরাগী একগাল হেসে বললেন, মন দিয়ে শোনো হে রাখরি ভায়া, ভুবনদাকে তো তুমি ভালো করে চেনোই না। এ তল্লাটে এত বড় তান্ত্রিক আর নেই। এমনি এমনি তো আর ওর সাধন পিঠে ভক্তের গাদাগাদি লেগে থাকে না। মানুষ উপকার পায় বলেই আসে। বলেই বাতাসে কিছু একটা শোঁকার অক্ষম চেষ্টা করলেন। এই যে আজ রাতে আমরা পেট পুড়ে পাঁঠার মাংস খাবো, তাও কিন্তু এই ভুবনদার তন্ত্রমন্ত্রের দৌলতে। হ্যাঁ, রাখহরিবাবু গম্ভীর মুখে বললেন, দেখুন, এই পশুবলি কিন্তু বেআইনি নিকুঞ্জদা। এই সমস্ত নিরীহ পশুদের ধর্মের নামে বলি দেওয়াটা কিন্তু মোটেই ভালো কথা নয়। নিকুঞ্জ বৈরাগী কিছুক্ষণ হাঁ করে থেকে তারপর বললেন, তাই নাকি? তাহলে তাহলে তুমি বরং আজ রাতে খিচুড়িই খেও। বেআইনি খাবার তো তোমাকে খেতে নেই। রাখহরিবাবু নিজের কথার প্যাঁচে পড়ে ভারী জব্দ হয়ে গেলেন। আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করলেন বটে, কিন্তু সুধীর গোসাইয়ের পৈশাচিক হাসির চোটে তা আর শোনা গেল না। রাখহরিবাবু বছরখানেক হলেও গ্রামের হাই স্কুলে বদলি হয়ে এসেছেন। এই গ্রামেই ওর শ্বশুর বাড়ি। ওর শ্বশুর বলরাম চক্রবর্তীর পুত্র সন্তান না থাকায় একমাত্র জামাই হিসেবে তিনি সমস্ত বিষয় সম্পত্তি পেয়ে এই গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। গ্রামের ঘাতমত ওর জানার কথা নয়। নিকুঞ্জ বৈরাগীর অকাট্য যুক্তিতে উত্তর দিতে না পেরে তিনি বিমর্ষ মুখে বসে রইলেন। বলি প্রথা নিঃসন্দেহে একটা নিন্দনীয় ব্যাপার, কিন্তু তোমার কথাও সঠিক নয় রাখহরি। ধর্মের নামে বলি দেওয়া হয় না, মায়ের উদ্দেশ্যেও পশু বলি হয় না। তিনি ব্রহ্মময়ী, তার ইচ্ছেতেই জগৎ সংসার চলছে। তিনি চাইলেই দুনিয়ার সমস্ত ছাগল একসঙ্গে ছুটে এসে হাঁড়ি কাঠে মাথা গলিয়ে দিয়ে স্বেচ্ছায় বলি হতে চাইবে। বলি যাদের উদ্দেশ্যে দেওয়া হয় তারা মায়েরই অনুচর। তারা কোনো কারণবশত মানুষের ওপর পীড়ন শুরু করলে তাদের তুষ্টি বিধানের জন্যই বলি দেওয়া হয়, কারণ তারা বলিভূক। মা তো আর প্রেত পিশাচ নন যে রক্ত মাংসের জন্য লালায়িত হবেন। আর তার এমন দুরবস্থা কবে থেকে হলো যে তিনি আমাদের দেওয়া বলির অপেক্ষায় বসে থাকবেন? এসব আমাদেরই মনের শান্তির জন্য। তুমি কি মনে করো তিনি মানুষের কাছে এসব পূজা পাঠ, ফল মূল, নৈবেদ্যের প্রত্যাশা রাখেন? না, আমরা নিজেদের তাগিদেই এসব করে থাকি। আমরা এসব না করলেও তার কিছু যায় আসে না। এখন ধর্মের চর্চার নামে অধর্মের চর্চাই বেশি হয়। মানুষের লোভ তাকে ধর্মপথ থেকে বিপদগামী করেছে বলেই এইসব বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ধর্মটাকে নিয়ে একটু পড়াশুনো করলেই এইসব ব্যাপারগুলো বুঝতে পারবে। যদিও এখন ধর্মগ্রন্থেও প্রচুর ভেজাল মিশে গেছে, মানুষ নিজের সুবিধা মতো নিয়ম কানুন বানিয়ে নিয়ে সেটাকেই ধর্ম বলে চালিয়ে দিচ্ছে। ভুল ধরার লোক কই? রাখহরিবাবু উত্তেজিত হয়ে বললেন, আরে, আপনি তো এক প্রকার বলি প্রথাকেই সমর্থন করে ফেললেন। না, করছি না। আমি শুধু সত্যিটা তোমাদের সামনে তুলে ধরছি। যুক্তিবাদী মন দিয়ে আমার কথাগুলো ভেবে দেখলেই প্রকৃত সত্যটা তোমরা বুঝতে পারবে। এই যে বলি প্রথা, এটা কেন শুরু হয়েছিল জানো? মাংসের মতো ক্ষতিকারক খাবার থেকে মানুষ যাতে নিজেদের দূরে রাখতে পারে সেই জন্য। অবাক লাগলেও এটাই সত্যি। আগেকার দিনে বলি ছাড়া মাংসকে নিষিদ্ধ বলা হতো। এখনও অনেক প্রাচীন মানুষ আছেন যারা একমাত্র বলি দেওয়া পাঁঠা মাংসই খান, অন্যভাবে জোগাড় করা মাংস ছুঁয়েও দেখেন না। মাংস খুব লোভনীয় খাবার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নির্বিচারে পশু হত্যা করে মাংস খেতে শুরু করলে একদিকে যেমন সমস্ত পশুর সংখ্যা কমে গিয়ে তোমার ওই বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, তেমনি অতিরিক্ত মাংস খাওয়ার ফলে মানুষের শরীরেও নানা রকম রোগ ব্যাধি দেখা দেবে। তাই
নিয়মের মধ্যে বেঁধে দিয়ে বলি প্রথা শুরু হয়েছিল, যাতে মাংস খাওয়ার ওপর একটা লাগাম লাগানো যায়। ভেবে দেখো, বলি দেওয়ার জন্য এমন পশু বেছে নেওয়া হয়েছে যারা একবারে একাধিক বাচ্চার জন্ম দিতে সক্ষম, যারা বছরে 2 বছরে একটি করে বাচ্চার জন্ম দেয় তাদের নেওয়া হয়নি, যারা জীবিত থাকলে আমাদের আরও অন্য উপকারে আসতে পারে তাদেরও খুব বুদ্ধিমত্তার সঙ্গে বাদ দেওয়া হয়েছে। এই যে ছাগল বলি দেওয়া হয়, এদের সংখ্যা বেড়ে গেলে কি হবে ভাবতে পারছ? মানুষের খাবার মতো কোনো ফসলই আর চাষ করা যাবে না। এখন হয়তো ওদের জন্ম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হয়েছে, কিন্তু আগেকার দিনে এই ব্যবস্থা ছিল না। এছাড়াও কত নিয়ম আছে দেখো। নিখুঁত পুরুষ পশু চাই, কোনো স্ত্রী পশুকে বলি দেওয়া যাবে না। একরঙা পশুই বলি দেওয়া যাবে, অর্থাৎ নিখুঁত একটি কালো পাঁঠাই বলি দেওয়া যাবে। কিন্তু আজকাল তো পাঁঠার গায়ে কলপ করে তাকে ঘচাঘচ বলি দেওয়া হচ্ছে। নিয়ম কেউ মানছে না বলেই নিয়মটাই যে খারাপ তা বলে দেওয়া যায় না। কেন, কিসের জন্য এই নিয়ম সেটা জানার চেষ্টা করো, দেখবে নিয়মের প্রতিও শ্রদ্ধাটা বেড়ে যাবে। ভুবন দাদুর দীর্ঘ বক্তব্য শুনে রাখহরিবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। এরকম ব্যাখ্যা তিনি কোনো দিন শোনেননি। আমরাও বলির ব্যাখ্যা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। নিকুঞ্জ বৈরাগী উঠে এসে ভুবন দাদুর পায়ে প্রণাম করে বললেন, আপনি সত্যি অতুলনীয় ভুবনদা। পশু বলি সম্পর্কে আমার ধারণাটাই বদলে গেল। রাখহরিবাবু ভাঙবেন তবু মচকাবেন না, বললেন, হ্যাঁ, আপনার যুক্তি নিশ্চয়ই অকাট্য, তবে কিন্তু তা নিয়ে তর্ক হতে পারে। ঢের তর্ক করেছো তুমি, এবার চুপ করে বসে গল্পটা শোনো। নিজের জায়গায় বসতে বসতে নিকুঞ্জ বৈরাগী দাবড়ে উঠলেন। আপনি বলুন ভুবনদা, জমিয়ে একখানা গল্প বলুন। ভুবন দাদু উপস্থিত সবার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, তোমরা কেউ শালুইডিহি গ্রামের নাম শুনেছ? গোবিন্দপুরের পাশেই ছোট্ট একটা গ্রাম। নিকুঞ্জ বৈরাগী উৎসাহিত হয়ে বললেন, আচ্ছা, নতুন গ্রাম শালুইডিহি তো? খুব চিনি ভুবনদা। হ্যাঁ তাই, তবে ওই গ্রামটার নাম নতুন গ্রাম শালুইডিহি হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, তোমাদের জানার কথা নয়। আজ থেকে প্রায় 200 বছর আগে জমিদার মাধব নারায়ণ গাঙ্গুলি ওই গ্রাম প্রতিষ্ঠা করেন। পুরনো গ্রাম শালুইডিহি ছেড়ে রাতারাতি নতুন গ্রাম প্রতিষ্ঠা করার পেছনে গুরুতর একটা কারণও ছিল, সেই কথাই আজ তোমাদের বলবো। বলেই হুঙ্কার দিয়ে উঠলেন, ও হারু, কোথায় গেলি রে হতভাগা? হারু দরজার পাশেই বসেছিল। সে ভুবন দাদুর একমাত্র সাকরেদ, ছায়ার মতো সব সময় ওর পাশে থাকে। ভুবন দাদুর হুঙ্কারে দরজার ভেতরের দিকে মুখ বাড়িয়ে বলল, আজ্ঞে কর্তা, এই যে এই যে আমি এখানে বসে আছি। যা যা যা, ভেতর বাড়ি গিয়ে আরেক প্রস্থ চায়ের কথা বলে আয়, আর রান্না বান্না কদ্দূর হলো সে কথাও জেনে আসবি। হারু চলে যাওয়ার পর ভুবন দাদু কিছুক্ষণ চুপ থেকে গল্পটা বলতে আরম্ভ করলেন। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, কিন্তু সেই ঘটনা এতটাই অদ্ভুত ছিল যে আজও তার প্রতিটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তখন তান্ত্রিক হিসেবে আমার তেমন পরিচিতি গড়ে ওঠেনি। আমাদের আশেপাশের গ্রামের মধ্যেই আমার বিদ্যার দৌড় সীমাবদ্ধ ছিল। এমনি একদিন আমার এক পুরনো বন্ধু দেবুর চিঠি পেলাম। বন্ধুর পুরো নাম দেবব্রত গাঙ্গুলি, বাড়ি ওই শালুইডিহি গ্রামে। চিঠিতে সে যা লিখেছে তা পড়ে দারুণ উত্তেজনায় আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। ওদের গ্রামে নাকি কোনো অভিশাপ লেগেছে। আরও স্পষ্ট করে বললে, অভিশাপ লেগেছে ওদের গাঙ্গুলি বংশেই। একের পর এক অস্বাভাবিক মৃত্যু আর আত্মহত্যার জেরে গ্রাম শুদ্ধ সবাই আতঙ্কিত হয়ে পড়েছে।
এককালে দুর্দণ্ড প্রতাপশালী জমিদার মাধব নারায়ণ গাঙ্গুলির বংশধরদের সেই আগের প্রতাপ আর নেই। তবুও আশেপাশের 5টা গ্রামের লোক এখনো রাজাবাবু বলে সম্মান দেয়। সেই জমিদারি না থাকলেও যেটুকু আছে তাতে আভিজাত্যের কোনো ঘাটতি হয়নি। মাধব নারায়ণের বংশ ঝাড়ি বংশে বেড়ে শালুইডিহি গ্রামে একটা আলাদা পাড়ারই সৃষ্টি করেছে, গাঙ্গুলি পাড়া। গাঙ্গুলিদের অধিকাংশই এখন ব্যবসা সূত্রে গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছে। তবুও গ্রামে যারা থেকে গেছে তারাও সংখ্যায় কম নয়। এতদিন সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ কোথা থেকে কি হলো কে জানে। গাঙ্গুলি পাড়ায় যেন মড়ক লেগে গেল। গত 1 বছরে 23 জন মানুষের অস্বাভাবিক মৃত্যু। বেশিরভাগই অভিশাপের কারণে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করেছে। বাকিরা মরেছে অদ্ভুত এক রোগে। শহরের সাহেব ডাক্তারও এই রোগের কোনো কিনারা করতে পারেনি। জ্যান্ত মানুষটা শরীরের মধ্যে থেকে আস্ত কঙ্কালটাই রাতারাতি হাপিস হয়ে যাচ্ছে। চলত শক্তিহীন হয়ে বিছানায় পড়ে থেকে অসহায়ের মতো মারা পড়ছে একের পর এক রোগী। শরীরে হাড়গোড় না থাকায় বিছানা থেকে উঠে বসতেও পারছে না। বিছানায় পড়ে শুকিয়ে শুকিয়ে অসহায়ের মতো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় তাদের কাছে থাকছে না। অনেকেই এসব দেখে ভয় পেয়ে নিজেকে ওই রোগের পরবর্তী শিকার কল্পনা করে নিয়ে আতঙ্কে আত্মহত্যা করে মরেছে। গ্রামের বুড়োরা বলাবলি করছে যে এই ঘটনা নতুন কিছু নয়, এর আগেও নাকি এই অভিশাপে বহু মানুষের জীবন গেছে। প্রায় 150 বছর আগে জমিদার মাধব নারায়ণ যে পুরনো গ্রাম ছেড়ে রাতারাতি এই নতুন গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন, তাও নাকি ওই অভিশাপেরই কারণে। তখনকার মতো অভিশাপের প্রভাব থেকে গাঙ্গুলি বংশ মুক্তি পেলেও আজ আবার সেই অভিশাপ ফিরে এসেছে। এবার হয়তো পুরো বংশটাকেই ধ্বংস করে ছাড়বে। কারণ এতদিন অভিশাপের প্রভাব গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি শহরে থাকা একজনের মধ্যেও এই রোগ থাবা বসিয়েছে। চিঠিতে দেবু লিখেছে, ভুবন, তুই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্রামে চলে আয়। আমরা মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, আমাদের বাঁচা। চিঠিতে দেবু এও জানিয়েছে যে ওর বউ নাকি 7 মাসের পোয়াতি। এর আগে 3-3টে পোয়াতি বউ অভিশাপের ভয়ে আত্মহত্যা করে মরেছে। সেই জন্য দেবু খুব ভয়ের মধ্যে আছে। ওর শ্বশুর বাড়ির লোকেরাও ওর বউকে নিয়ে যেতে চাইছে না। অভিশাপের কথাটা চাউর হয়ে যেতে তারাও আতঙ্কিত হয়ে পড়েছে। এমতো অবস্থায় একরকম নিরুপায় হয়েই দেবু আমাকে খবর পাঠিয়েছে। কারণ আশেপাশের এলাকার সমস্ত ওঝা গুণিন তান্ত্রিকেরা আগেই হার মেনে রণে ভঙ্গ দিয়েছে। সব থেকে আশ্চর্যের কথা হলো, জটাধারী বাবার মতো একজন খ্যাতনামা তান্ত্রিক ওই অভিশাপের কিনারা করতে গিয়ে পাগল হয়ে নিজের আশ্রমের মধ্যেই আত্মহত্যা করেছেন। এই জটাধারী বাবার নাম আমি আগেও বহুবার শুনেছিলাম। শালুইডিহি গ্রামের শ্মশানে আখড়া বানিয়ে উনি দীর্ঘকাল তন্ত্রমন্ত্রের সাধনা করেছেন। অমন উঁচু ধরের একজন তান্ত্রিকের ওই রকম পরিণতি হয়েছে শুনে মনে মনে একটু দমে গেলাম। অমন ডাকসাইটে তান্ত্রিক যখন হার মেনে গেল, তখন আমি আর কি করতে পারবো? কিন্তু বন্ধুর অনুরোধ এড়িয়ে যাওয়ার মতো মানসিকতাও আমার নেই। তাই ঠিক করলাম আমি যাব। আমার ছেলে শিবুর তখন 5 বছর বয়স। যদি আমার কিছু হয়ে যায়, পুরো সংসারটাই ভেসে যাবে। বড় দোটানায় পড়ে গেলাম, কিন্তু গুরুদেবকে কথা দিয়েছিলাম যে কখনো কাউকে ফিরিয়ে দেব না। শরণাগতকে রক্ষা করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আজ যদি দেবুর অনুরোধ উপেক্ষা করি, তাহলে আমার প্রতিজ্ঞা খণ্ডিত হয়ে যাবে।
প্রাণের ভয়ে প্রতিজ্ঞা ভঙ্গের পাপ আমি করতে পারবো না। যাই হোক, জবাবি চিঠিতে দেবুকে লিখে পাঠালাম, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের গ্রামে আসছি। 2 দিন লেগে গেল সমস্ত কিছু গোছগাছ করতে। শুধু তন্ত্রক্রিয়ার জিনিসপত্র তো গোছানো নয়, নিজের মনের সঙ্গেও রীতিমতো লড়াই করতে হচ্ছিল। কেন জানি না, আত্মবিশ্বাসের বড় অভাব বোধ করছিলাম। জটাধারী বাবার মতো তান্ত্রিক যখন পেরে উঠলেন না, তখন আমি তো চুনোপুটি মাত্র। আমি কি পারবো? 2 দিন মা ভৈরবী এবং গুরুদেবকে স্মরণ করেই কেটে গেল। 3য় দিন সকালবেলায় গরুর গাড়িতে চেপে শালুইডিহি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সে সময় আমাদের গাড়োয়ান ছিল হারুর জ্যাঠা দুর্গা দাস, মানে নামোপাড়া দুগাই বাউরি। বিরাট দশাশই চেহারা, লাঠি সড়কিতে ওর মতো ওস্তাদ এ তল্লাটে আর কেউ ছিল না। তন্ত্রমন্ত্রের কাজে যেখানেই যেতাম ওর গরুর গাড়িতে চড়েই যেতাম। বাবার আমল থেকেই ও আমাদের বাড়িতে কাজ করে আসছে। প্রথম জীবনে কুসঙ্গে পড়ে ডাকাত দলে ভিড়েছিল। একবার ধরা পড়ে জেলে যাবার উপক্রম হতে আমার বাবাই ওকে সে যাত্রায় রক্ষা করেছিলেন। সেই থেকে ও আমাদের বাড়িতেই থেকে যায়। ঘরের ভাই ফরমাস খাটা থেকে শুরু করে চাষবাস, গরু বাছুর দেখাশোনার কাজ সবই একা হাতে করত দুগাই। আমার থেকে বছর 10 বড় হলেও আমাকে যথেষ্ট সম্মান করত। ও ছিল আমার বিশ্বস্ত অনুচর। আমার সঙ্গে নানা জায়গায় গিয়ে ও নিজেও এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ হয়ে উঠেছিল। বলতে দ্বিধা নেই, ওর জন্যই বহুবার প্রাণে বেঁচে ফিরেছি। আমার ভুলো মনের জন্য বহুবার বিপদে পড়েছি, কিন্তু দুর্গা দাস আমাকে সঠিক সময়ে সাবধান করে দিয়ে আমার জীবন রক্ষা করেছে। তাই এসব কাজে কোথাও গেলে ওর থেকে বিশ্বস্ত সঙ্গী আর কেউ ছিল না। তাই সব জায়গায় ওকেই নিয়ে যেতাম। আমার বেশ স্পষ্ট মনে আছে, সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষে 'ত্রয়োদশী তিথি, কৃত্তিকা নক্ষত্র, শনিবার। পঞ্জিকায় দক্ষিণে যাত্রা নাস্তি লেখা থাকলেও বিপদকালে এত হিসেব রাখে কে? কিন্তু রাস্তায় বেরিয়েই আমি বুঝতে পারলাম পুষ্কর ক্রান্তির 3য় চরণে দক্ষিণে যাত্রা শুরু করাটা একেবারেই মূর্খামি হয়ে গেছে। দ্বারকেশ্বর নদ পেরিয়ে চিংড়ার জঙ্গলে ঢুকে কিছুটা এগোতেই হঠাৎ গরুগুলো তারস্বরে ডেকে উঠে থেমে গেল। গাড়োয়ান দুর্গা দাস জোয়াল ধরে অনেক টানাটানি করেও গরুগুলোকে নড়াতে পারল না। বেগতিক দেখে আমিও ছইয়ের বাইরে বেরিয়ে এলাম। জঙ্গলের মধ্যে মোরাম ঢালা সুন্দর রাস্তা। হঠাৎ গরুগুলোর হলোটা কি? সামনে গিয়ে দেখি গরুগুলো বিস্ফারিত চোখে রাস্তার বাঁ দিকের একটা ঝাঁকড়া তেঁতুল গাছের দিকে তাকিয়ে আছে। চিতা টিতা দেখলো নাকি? এখন চিংড়ার জঙ্গলে শেয়ালের দেখা পাওয়া দুষ্কর হলেও তখন বাঘ ভাল্লুক সবই ছিল। আমার ইশারায় দুর্গা দাস ছইয়ের ভেতর থেকে বল্লম টেনে নিয়ে গাছটার দিকে এগিয়ে যেতেই আমার আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো। একটা মাদি চিতা ওত পেতে বসেছিল গাছের ডালে। দুর্গা দাস হুঙ্কার দিয়ে তেড়ে যেতেই সেটা বিরক্ত হয়ে গর্জন করে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। যাই হোক, গরুগুলো একটু ধাতস্থ হতে আমরা আবার যাত্রা শুরু করলাম। কিন্তু কে জানতো যে অযাত্রার এই তো সবে শুরু, পথে আরও বিপদ অপেক্ষা করে আছে। চিংড়ার জঙ্গল পেরিয়ে বাসলি তড়ার মাঠ। দিগন্ত বিস্তৃত এই ফাঁকা মাঠে খেজুর আর বুনো কুলে ঝোপ ছাড়া আর কোনো গাছপালার চিহ্ন মাত্র নেই। মাঠটার মাঝামাঝি পৌঁছে গরুগুলো আরও একবার থেমে গেল। শুধু থেমেই গেল না, হঠাৎ ক্ষেপে উঠে পিছন ফিরে ছুটতে শুরু করলো।
গাড়োয়ান দুর্গাদাস লাফিয়ে নেমে পড়ে জোয়াল ধরে গাড়িটা না আটকালে ওরা হয়তো আবার চিংড়ার জঙ্গলেই নিয়ে ফেলতো আমাদের। দুর্গাদাস দশাশই জোয়ান, বলিষ্ঠ পেটানো চেহারা, কিন্তু দুটো বলদের মহড়া নেওয়া ওর পক্ষে সম্ভব ছিল না। অগত্যা আমাকেও হাত লাগাতে হলো। গাড়ির মুখ ঘুরিয়ে দুর্গাদাস বলল, ব্যাপারটা ভালো বুঝছি নাই ঠাকুর, গরুগুলা রকম করছে কেন? আশ্চর্যেরই বিষয় বটে। জঙ্গলে না হয় চিতা দেখেছিল, কিন্তু এখানে ফাঁকা মাঠের মধ্যে কি এমন দেখলো যে এরকম ক্ষেপে উঠল ওরা। ঠিক করলাম দুজনে মিলে জোয়াল ধরে টেনে গাড়িটাকে নিয়ে মাঠটা কোনো মতে পেরিয়ে যাব। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ ধুধু ফাঁকা মাঠের মধ্যে ভেলুড় উড়ল। তোমরাও দেখে থাকবে, গ্রীষ্মের দুপুরে হঠাৎ দমকা ঝোড়ো হাওয়ায় ঘূর্ণি তৈরি হয়, ধুলো ঝরা পাতা উড়ে গিয়ে গোল গোল হয়ে ঘুরতে থাকে। ছোটবেলায় আমরা এই ভেলুড় দেখলে আঙুলে করে মুখে লালা নিয়ে বুকের মধ্যে লাগাতাম আর প্রণাম করতাম। আমাদের ধারণা ছিল ওই ভেলুড় আসলে ছেলে ধরা ভূত, ছোট ছোট বাচ্চাদের উড়িয়ে নিয়ে যায়। দেখতে দেখতে সেই ভেলুড় ধুলো ঝড় তুলে মাঠের নৈরিত কোণ থেকে সোজা ধেয়ে এলো আমাদের দিকে। গরুগুলো আবার ভয় পেয়ে চিৎকার করে উঠল। আশ্চর্য, ওরা তো মাঠে ঘাটেই চড়ে বেড়ায়, এরকম ধুলোর ঝড় আগে কত দেখেছে, তাহলে ভেলুড় দেখে এত ভয় পাচ্ছে কেন? ভেলুড়টা কাছাকাছি এসেই হঠাৎ অভিমুখ পাল্টে নিয়ে আমাদের চারপাশে গোল হয়ে ঘুরতে শুরু করলো। দুর্গাদাস উত্তেজিত হয়ে আমার হাতটা খামচে ধরে বলল, এটা কি হচ্ছে বলো তো ঠাকুর? বাপের জন্মে রকম ভেলুর দেখি নাই। আমিও অবাক হয়ে সেটাই লক্ষ্য করছিলাম। এরকম তো সচরাচর হয় না, ভেলুড় কখনোই এতক্ষণ স্থায়ী হয় না। এর মধ্যে কোনো অলৌকিক ইঙ্গিত অবশ্যই আছে। এক মুঠো ধুলো তুলে নিয়ে বন্ধন মন্ত্র পড়ে গরুগুলোর গায়ে ছড়িয়ে দিলাম। দুর্গাদাস আর আমার গাত্রবন্ধন করাই আছে, কিন্তু ওরা অবলা জীব, ওদের যেন কোনো ক্ষতি না হয়। ধুলো পড়া গায়ে পড়তেই গরুগুলো শান্ত হয়ে গেল। লক্ষ্য করলাম বাঁ দিকের গরুটার গলার কাছ থেকে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। যা ভেবেছিলাম তাই, কেউ ডাকিনি চালিয়েছে। গরুগুলোর গা বেঁধে দিতেই ভেলুড়টা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আবার ফুঁসে উঠে ছুটে গেল মাঠের নৈরিত কোণের দিকে। সেদিকে তাকিয়ে চমকে উঠলাম। ধুলোর ঘূর্ণির মধ্যে অবিকল একজন মহিলার অবয়ব ফুটে উঠেছে। লাল কাপড় পরিহিতা এক নারী মূর্তি। দুর্গাদাস সেদিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে বলে উঠল, ডাইনি মাগিকে ছেড়ে দিলে কেন ঠাকুর? আমার এত ভালো গরুটাকে শুট করে দিল। ওর কথার উত্তর না দিয়ে বললাম, ভুলটা আমারই হয়েছে রে দুগাই। গরুগুলোকে বাঁধার কথা মনেই ছিল না। দেখ তো কীরকম চোট হয়েছে। দুর্গাদাস এগিয়ে গিয়ে গরুর গলার ক্ষতটা দেখে নিয়ে বলল, গরুটার ভাগ্য ভালো, খুব বেশি টানটি পারে নাই। আগে তুমি বাঁধলে, না হলে ইয়াকে আজ আর গাড়ি টানতে হতো না। দুটো গরুকেই আগা পাশতলা ভালো করে খুঁজে দেখল দুর্গাদাস, কিন্তু না, দেখা গেল চোট একটা গরুরই হয়েছে, অন্যটাকে ধরতে পারেনি। যাই হোক, সব দেখে শুনে আমরা আবার রওনা দিলাম। পথে অবশ্য আর কোনো উপদ্রব হলো না। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না, আমার নিজের এলাকায় আমার ওপর বিদ্যা প্রয়োগ করলো কে? এই তল্লাটে সবাই আমাকে এক ডাকে চেনে,
স্থানীয় কেউ এই ভুল করবে না। আজ ভুল সময়ে যাত্রা শুরু করেছি বলেই কি নাকি এলাকায় নতুন ডাকিনী চক্র শুরু হয়েছে? কত জায়গায় কত কাণ্ড করে বেড়াই, কত বিদ্যাধরীদের সঙ্গে শত্রুতা তৈরি হয়, তারাই হয়তো কেউ সুযোগ পেয়ে আজ শোধ নিল। এইসব কথা ভাবতে ভাবতে আমরা যখন শালুইডিহি গ্রামে এসে পৌঁছলাম, তখন দিনের আলো মুছে গিয়ে সন্ধ্যের অন্ধকার নেমে গেছে। কিন্তু এ কি রকম গ্রাম? গ্রামে ঢোকার পর রাস্তায় কোনো লোকজনের দেখা পাইনি। প্রত্যেকটা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। সন্ধ্যের সময় বাসায় ফেরা পাখিদের কিচিরমিচির শব্দে যে কোনো গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, কিন্তু এখানে যেন পাখিরাও ডাকতে ভুলে গেছে। জনমানবহীন এ যেন এক মৃত্যুপুরী, নিস্তব্ধ নির্জন। এত বড় গ্রামটা যেন একেবারে শ্মশানে পরিণত হয়েছে। রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেও কারুর দেখা না পেয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। দুর্গাদাস বেজার মুখ করে বলল, এ কোথায় এলাম গো ঠাকুর? গা শুধু লোক গেল কোথায়? চারদিকে তাকিয়ে দেখতে দেখতে বললাম, অভিশাপের কারণে সব ঘরের মধ্যে সেঁধিয়ে গেছে। চল ডাকাডাকি করে দেখি কাউকে পাওয়া যায় কিনা। বলেই সামনের একটা দালান বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিলাম, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে আলো জ্বলতে দেখা যাচ্ছে দেখে চিৎকার করে নিজেদের পরিচয় দিয়ে ডাকলাম, কিন্তু তাতেও কেউ বেরিয়ে এলো না। এইভাবে বেশ কয়েকটা বাড়ির দরজায় ঘুরলাম, কিন্তু সব জায়গাতেই ওই একই অবস্থা, কেউ সাড়া দিল না। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে একটা প্রাচীর ঘেরা বড় দালান বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিলাম। বেশ কয়েকবার ধাক্কা দিতে ভেতর থেকে কাঁপা অথচ গম্ভীর গলায় কেউ প্রশ্ন করল, বাইরে কে ডাকে? নিজের নাম বলে জানালাম যে আমরা বাইরে থেকে আসছি, দেবব্রত গাঙ্গুলির বাড়ি যেতে চাই। ঝনাত করে একটা শেকল খোলার শব্দ পেলাম। তার কিছুক্ষণ পরেই লণ্ঠন হাতে একজন বৃদ্ধ মানুষ দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। ভেতরে ঘোমটায় মুখ ঢাকা একজন বৃদ্ধাকেও দেখা গেল। স্বামীকে সাহস দিতেই হয়তো তিনি পেছন পেছন বেরিয়ে এসেছেন। লণ্ঠন তুলে আমাদের একবার দেখে নিয়ে বৃদ্ধ বললেন, আমার নাম মাধবচন্দ্র চট্টোপাধ্যায়। গাঙ্গুলিরা আমারই যজমান। বংশানুক্রমে আমরা চাটুজ্যেরাই ওদের কুলপুরোহিত। তা তোমাদের বাড়ি কোথায়? সংক্ষেপে নিজের পরিচয় দিলাম। সব শুনে চাটুজ্জে মশাই বললেন, তা তোমাদের মধ্যে গুণিন কোনজনা? নাকি দুজনেই গুণিন? বলেই পিছন ফিরে বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন, দেখেছ কাণ্ডটা? কাঁচা বয়সেই এদের মরার খেয়াল চেপেছে। আরে কি ছেলে ছোকরার কাজ নাকি? হ্যাঁ? বৃদ্ধা ঘোমটা খুলে এগিয়ে এসে বললেন, এত বিপজ্জনক কেন এখানে এসেছো বাচ্চা? তাড়াতাড়ি বৃদ্ধাকে প্রণাম করে বললাম, মাগো, বন্ধুর ডাক শুনে না এসে পারিনি। আমি পেশাদার তান্ত্রিক নই, মা ভৈরবী সেবক মাত্র। বিপদের দিনে বন্ধুর পাশে দাঁড়াতে এসেছি। চাটুজ্জে মশাই এবার একটু নরম হলেন, বললেন, এসেই যখন পড়েছ তখন আর কথা কি? চলো তোমাদের গাঙ্গুলি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কিন্তু বৃদ্ধা ঝাঁঝিয়ে উঠলেন, তোমার কি মাথা খারাপ হলো না কি? হ্যাঁ, ছেলে দুটো কি ভর সন্ধ্যাবেলায় গাঙ্গুলি পাড়া নিয়ে যাবে? বলেই আমাদের দিকে তাকিয়ে বললেন, মা বলে ডেকেছো বাচ্চা, আর তো তোমাদের বিপদে মুখে ছাড়তে পারি না। রাতটা বরং আমাদের কাছে থাকো, সকালে গিয়ে না হয় বন্ধুদের সঙ্গে দেখা করবে। চাটুজ্জে মশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি তান্ত্রিকই বটে দেখছি ছোকরা। এসেই আমার গিন্নিকে বশ করে ফেললে।
বলেই তাড়া দিলেন। যাই হোক, চলো চলো, ওপারে খামারের দরজাটা খুলে দিচ্ছি, গাড়িটাকে ভিতরে ঢুকিয়ে নাও, তারপর হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে এসো। আমি আর দুর্গাদাস মুখ চাওয়াচাওয়ি করলাম। দুর্গাদাস একগাল হেসে বলল, হে হে, সন্ধ্যার রাতে আর ওসব হাঙ্গামায় যাবার দরকার কি? মা ঠাকরান বলছেন যখন, তখন রাতটা এইখানেই না হয়। অগত্যা চাটুর্যে মশাইয়ের কথা মতো তার খামারের মধ্যে গরুর গাড়িটাকে ঢুকিয়ে দিল দুর্গাদাস। চাটুর্যে মশাই বেশ অবস্থাপন্ন গৃহস্থ। চারদিকে উঁচু প্রাচীর ঘেরা চুনসুরকির দালান বাড়ি। খামারে পরপর বেশ কয়েকটা ধানের গোলা দেখে বুঝলাম ওর জমি জমাও কিছু কম নেই। বিরাট গোয়ালে প্রচুর গরু মোষও রয়েছে দেখলাম। গাড়িটাকে খামারের মধ্যে রেখে গরুগুলোকে গোয়ালে বেঁধে রাখল দুর্গাদাস। ওরাও সারাদিনের পথশ্রমে ক্লান্ত, একটু বিশ্রাম নিক। খামারের একপাশে বড় ইদারা থেকে জল তুলে ভালো করে হাত মুখ ধুয়ে আমরা ভেতর বাড়িতে প্রবেশ করলাম। একটানা এত দূর অবধি বলে ভুবন দাদু থেমে গেলেন। ওর গল্পের নেশায় এমন ডুবে গিয়েছিলাম যে কতক্ষণ কেটে গেছে কেউ একটা কথাও বলেনি। ভুবন দাদুর গল্পের এটাই গুণ, শুধু সম্মোহিতের মতো হাঁ করে শুনে যেতে হয়। এদিকে হারু একটা বড় কেটলিতে চা নিয়ে এসে হাজির। শুনলাম ভেতর বাড়িতে রান্না চেপে গেছে। খিচুড়ির পর মাংসটা চাপানো হয়ে গেলেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু করা হবে। গরম চায়ের কাপে চুমুক দিয়ে ভুবন দাদু বললেন, ওহে রাখো হরি, গল্পটার কিছু ধরতে পারলে? রাখো হরিবাবু গম্ভীর মুখে সবে চায়ের কাপে চুমুক দিয়েছেন, এমন সময় হঠাৎ ভুবন দাদুর প্রশ্নে বিষম খেয়ে উঠলেন। কোনো রকমের সামলে নিয়ে বললেন, শুনতে বেশ মজার লাগলেও বিজ্ঞান কিন্তু এসব স্বীকার টিকার করে না, তাই আমিও কোনো মন্তব্য করছি না। সুধীর গোসাই ভেঙচি কেটে বললেন, সোজা কথায় বলোই না, মাথায় কিছু ঢুকছে না। এসব বিষয়ে বিজ্ঞান হামা দেওয়া শিশু মাত্র। হাতে পাঁজি মঙ্গলবার। চলো আজই তোমাকে ভূত দেখাবো মাস্টার। নারায়ণ সাহেবের পাড়ে পুরনো তেঁতুল গাছটার নিচে গেলেই লেদু গড়াইয়ের আত্মার দেখা পাবে। গেল বছর পৌষে ওখানেই গলায় দড়ি দিয়েছিল সে। রাখো হরিবাবু আরও একবার বিষম খেতে খেতে সামলে নিলেন। মা ও, না 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 না, থাক 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 থাক, আমি তো তর্ক করছি না, আর তার থেকে বরং গল্পটাই চলুক না। ভুবন দাদু ওদের কাণ্ড দেখে হেসে ফেললেন। এক চুমুকি কাপের বাকি চাটুকু শেষ করে বললেন, সেই ভালো, বৃষ্টি বাদলার রাতে কারোর কোথাও গিয়ে আর কাজ নেই। ভূত না হয় আমি এখানে দেখিয়ে দেব, তার আগে গল্পটা শেষ করি, কি বলো? চায়ের পর চোড়া পান মুখে দিয়ে ভুবন দাদু তৈরি হয়ে বসতেই আমরাও যে যার জায়গায় টান টান হয়ে বসে পড়লাম। এমন একটা জায়গায় উনি থেমেছিলেন যাতে ধৈর্য রাখা কঠিন হচ্ছিল। তাকিয়ায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন ভুবন দাদু। হয়তো ঘটনাগুলো মনে মনে সাজিয়ে নিচ্ছিলেন। তারপর সোজা হয়ে বসে বললেন, হ্যাঁ, কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, মাধব চাটুর্যের বাড়িতে। যাই হোক, শোনো। চাটুর্যে মশাইকে প্রথমে দেখে গম্ভীর এবং বেরসিক মনে হলেও কিছুক্ষণ আলাপের পর দেখলাম মানুষটা ততটাও নিরস নন। বয়স প্রায় 85 হলেও এখনও শক্তপোক্ত ঋজু শরীর। ওর স্ত্রী অন্নপূর্ণা দেবীও যেন সাক্ষাৎ মাতৃমূর্তি। আমাদের দুজনকে যথোচিত আপ্যায়ন করলেন ওরা। কথায় কথায় জানতে পারলাম গ্রামের এই ভয়ঙ্কর অবস্থার কারণে একমাত্র ছেলেকে তার বউ সমেত শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বৌমা ভরন্ত পোয়াতি, যে কোনো দিন বাড়িতে নবজাতকের আগমন ঘটতে পারে। এখন গ্রামের যা পরিস্থিতি, তাতে আর কোনো রকম ঝুঁকি তারা নিতে চান না।
গ্রামের পরিস্থিতির উন্নতি হলে তখন না হয় তাদের আবার ফিরিয়ে আনা যাবে। এটা সেটা নানান কথার মধ্যেই গিন্নিমা আমাদের জন্য রাত্রের খাবারের আয়োজন করলেন। তখনকার দিনে গ্রামের সন্ধ্যের পরেই খাওয়া দাওয়া সেরে ফেলার রেওয়াজ ছিল। এখনকার মতো এত রাত অবধি কেউ জেগে থাকতো না। গিন্নিমা নিজে হাতে খুব যত্ন করে আমাদের খাওয়ালেন। চিড়ে, দুধ, দই, গাছের পাকা কলা, আম দিয়ে ফলার নেহাত মন্দ হলো না। খাওয়া দাওয়ার পরে চাটুর্যে মশাই আমাদের শোবার ব্যবস্থা করে দিলেন। উঠোনের একপাশে কুলদেবতা দামোদরের মন্দির, তারই বারান্দায় আমাদের জন্য বিছানা পাতা হলো। গিন্নিমা আমাদের বারবার অনুরোধ করলেন ভেতর বাড়িতে শোবার জন্য, কিন্তু একে প্রচণ্ড গরম, তার ওপর নতুন জায়গা। এমনিতেই আমার নতুন জায়গায় ভালো ঘুম আসতে চায় না। রাত্রে বারবার উঠলে ওদের অসুবিধে হতে পারে ভেবেই মন্দিরের বারান্দায় শোয়ার জন্য জেদ ধরেছিলাম। খোলা বারান্দায় শুলে হাওয়া বাতাসও পাওয়া যাবে। তখন তো আর এখনকার মতো বিজলি পাখার রমরমা ছিল না। তবে বাড়ির ভেতরে না শোবার পেছনে আরও একটা কারণ ছিল। বলতে গেলে ওটাই আসল কারণ। সন্ধেবেলায় এ বাড়িতে ঢোকার পর থেকেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল আমার। সে এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করতে হয়। বাড়িতে ঢোকার মুখেই সদর দরজার কাছে একটা মিশকালো বেড়াল দেখে দুর্গাদাস আমাকে খোঁচা মেরেছিল। বেড়ালটা কেমন অদ্ভুতভাবে দেখছিল আমাদের। অন্ধকারে ওর সবুজ রঙের চোখ দুটো জলজল করছিল। আমরা ঢুকতেই বেড়ালটা মুখ দিয়ে একটা বিরক্তিকর শব্দ করে ঘরের ভেতর পালিয়ে যায়। প্রথমে ভেবেছিলাম এটা ওদের পোষা বেড়াল, কিন্তু পরে চাটুর্যে মশাইয়ের কাছে শুনলাম ওটা ইদানিং আসা যাওয়া শুরু করেছে। গল্প করতে করতে বেড়ালের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কেমন একটা অস্বস্তি ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল আমাকে। কথা বলতে বলতে বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। এই অস্বস্তিটা ঠিক কী রকম তা তোমরা বুঝবে না। কোনো বাড়িতে বাস্তুদোষ থাকলে এই ধরনের অস্বস্তি হয়। অবশ্য সবাই সেটা অনুভব করতে পারে না। আমরা যারা এসব নিয়ে চর্চা করি তারা খুব সহজেই এই ব্যাপারগুলো অনুভব করতে পারি। লক্ষ্য করবে, কিছু কিছু বাড়ি আছে যেখানে গেলে মনটা হঠাৎ করেই ভারাক্রান্ত হয়ে যায়, চিন্তার খেই হারিয়ে যায়, অন্যমনস্কতা চলে আসে। মনের মধ্যে হাজার আনন্দ থাকলেও সেই বাড়িতে ঢোকা মাত্রই মনটা বিষাদগ্রস্ত হয়ে পড়ে। আবার কোনো বাড়ি আছে যেখানে গেলে কোনো কারণ না থাকলেও মনটা আনন্দে ভরে যায়। যতই ক্লান্তি থাকুক না কেন, মুহূর্তের মধ্যে সজীবতা ফিরে আসে। বিনা কারণে মনের উৎসাহ আর স্ফূর্তি বেড়ে যায়। এসবের পেছনে একটাই কারণ, সেটা হলো বাস্তু। বাস্তুতেই লুকিয়ে আছে সমস্ত সুখ শান্তির চাবি। কিন্তু বাস্তুতে দোষ থাকলে সেখানে বসবাসকারীদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। আমি বেশ বুঝতে পারছিলাম যে চাটুর্যে মশাইয়ের বাস্তুতে কিছু একটা সমস্যা আছে। সেই সঙ্গে এটাও বুঝতে পারছিলাম সেই বাস্তু দোষ ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। কিন্তু কেন? রহস্যটা জানার জন্য মনটা আঁকুপাঁকু করছিল, কিন্তু এসব কথা তো আর চাটুর্যে মশাইয়ের মুখের ওপর জিজ্ঞাসা করা যায় না, তাই চেপে গেলাম। তবে আমার মন বলছিল উনি অনেক কিছু জানেন। যাই হোক, খাওয়া দাওয়ার পর দামোদরের মন্দিরের সিঁড়িতে বসে দুর্গাদাস আর আমি কথা বলছি, এমন সময় চাটুর্যে মশাই হুঁকো হাতে ভেতর বাড়ি থেকে বেরিয়ে এলেন। সুগন্ধি অম্বুরি তামাকের গন্ধ ছড়িয়ে আমাদের পাশে এসে বসলেন। তারপর বললেন, তা আমার বাড়িতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? আরো কিছু দরকার হলে বলো কিন্তু। না না, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। এসব বলে আমাদের আর লজ্জা দেবেন না।
আপনার আতিথেয়তায় আমরা অভিভূত। আতিথেয়তার আর কি দেখলে বাবা, সেই আগেকার দিন আর নেই। আমার ঠাকুরদার আমলে বাড়িতে অতিথি বৈষ্ণবের ভিড় লেগে থাকতো। দিনকাল পাল্টে গেছে। এখন স্বার্থপরতা হানাহানির যুগে এসব সংস্কার একেবারেই মূল্যহীন। বলেই হঠাৎ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তা বাবা, এই অল্প বয়সে এসব বিপজ্জনক কাজে নেমে পড়লে কেন? এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই। অজানাকে জানার কৌতূহল আমার বরাবরই ছিল। সেই জন্যই জাহাজের চাকরি নিয়ে দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছি। তারপর বাবার চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হই। বাবাই আমাকে একরকম জোর করে গুরুদেবের কাছে নিয়ে যান। ওর কাছে দীক্ষা নেওয়ার পর আমার জীবনটাই বদলে যায়। তন্ত্রের যে ধারার সঙ্গে যুক্ত হয়ে মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলাম, আজও তাই চলছে। হেসে প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা চাটুর্যে মশাই, এখানের সমস্যাটা আসলে কি? দেবু আমাকে যেসব কথা লিখেছিল তাতে ব্যাপার যে গুরুতর সন্দেহ নেই, কিন্তু হঠাৎ করে এরকম কিছু ঘটতে পারে না। ও একটা অভিশাপের কথা লিখেছিল। কি সেই অভিশাপ? আমার প্রশ্ন শুনে চমকে উঠলেন চাটুর্যে মশাই। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, ইতিহাস একটা আছে বটে, বংশ পরম্পরায় সেই কাহিনী এই গ্রামের প্রায় সকলেই কিছু কিছু জানে। গাঙ্গুলিদের কুলপুরোহিত হওয়ার কারণে ওই ইতিহাস আমিও জেনেছি। অতীতে জমিদার মাধব নারায়ণ গাঙ্গুলি এমন এক অপরাধ করেছিলেন যার কোনো ক্ষমা হয় না। সেই মহাপাপের জন্যই বংশটা অভিশপ্ত হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন চাটুর্যে মশাই। হ্যাঁ, এই যে আমাদের গ্রামের নাম শালুইডিহি, এটাও ওই অভিশপ্ত ইতিহাসের জন্যই। ভয়ঙ্কর ওই অভিশাপের কারণেই জমিদার মাধব নারায়ণ রাতারাতি পুরনো গ্রাম ছেড়ে এই নতুন গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। সে অনেক কাহিনী। শালুইডিহি গ্রামের নামের পেছনে এই রহস্যটার ব্যাপারে আমি আগেই শুনেছিলাম, কিন্তু পুরো ঘটনাটা আমার জানা ছিল না। চাটুর্যে মশাইয়ের কথা শুনে আমার কৌতূহল বেড়ে উঠল। বললাম, যদি কিছু মনে না করেন তাহলে আমাদের ওই ঘটনাটি সম্পর্কে একটু বলুন না। চাটুর্যে মশাই হুকোতে টান মেরে বললেন, তোমরা পথশ্রমে ক্লান্ত, এখন তোমাদের বিশ্রাম নেওয়াই উচিত। তাছাড়া আগামীকাল তোমার বন্ধু দেবুর কাছেই এসব জেনে নিতে পারবে। আপনি প্রাচীন বিচক্ষণ মানুষ, আপনি যা জানবেন দেবুর পক্ষে তা জানা সম্ভব নয়। তাছাড়া গরমের চোটে এমনিতেই ঘুম আসবে না। যে কাজে আমরা এসেছি তাতে ওই ইতিহাস জানাটা আমাদের জন্য ভীষণ জরুরি। অনুগ্রহ করে আপনিই বলুন। আমার অনুরোধে চাটুর্যে মশাই সম্মত হলেন। মন্দিরের সিঁড়ির ওপর আসন পিঁড়ি হয়ে বসে বললেন, হ্যাঁ, ঠিক আছে। বাপ ঠাকুরদার মুখে যেটুকু শুনেছি তা আমি নিশ্চয়ই বলবো তোমাদের। দেখো যদি ওই সমস্যার কোনো সমাধান বার করে ওই অসহায় মানুষগুলোকে বাঁচাতে পারো। বলেই আমার চোখে চোখ রেখে বললেন, কিন্তু সবার আগে নিজের নিরাপত্তার কথাটা ভাববে বাবা। এই অভিশাপ কোনো ছেলে খেলা নয়, সাধারণ ভূত প্রেতের উপদ্রব নয়। এর বিরুদ্ধে একবার নেমে পড়লে প্রাণ বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমি দুহাত কপালে ঠেকিয়ে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললাম, আমি কোনো বিরাট তন্ত্রসাধক নই চাটুর্যে মশাই। গুরুদেবের আশীর্বাদে মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করেছি মাত্র। তন্ত্র আমার পেশা নয়। গুরুর আদেশে দুঃখী মানুষের সেবা করাই আমার ব্রত। তাঁর কৃপা থাকলে নিরাপত্তার জন্য কোনো চিন্তা নেই আমার। আমার কথা শুনে চাটুর্যে মশাই খুব খুশি হলেন। বললেন, যদি সত্যি গুরুর চরণে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করতে পেরেছ, তাহলে তুমি আসল তান্ত্রিক। গুরু ভক্তি তন্ত্রের শেষ কথা।
যাই হোক, অভিশাপের ব্যাপারটা একটু খুলে বলি। কিছুক্ষণ চুপ থেকে চাটুর্যে মশাই বললেন, তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা করছো যখন, তখন ডাকিনী চক্রের ব্যাপারে নিশ্চয়ই জানো। সে বড় ভয়ঙ্কর বিদ্যা। যারা এই বিদ্যায় সিদ্ধি লাভ করতে পারে তাদের অসাধ্য আর কিছুই থাকে না। 7 জন মহিলা ডাকিনী সাধিকা একত্র হয়ে ডাকিনী চক্রের স্থাপনা করে, তাই এদের 7 বাহিনীও বলা হয়। অপতন্ত্রের সব থেকে বড় শক্তি এরাই। এদের শক্তির কোনো সীমা পরিসীমা কিচ্ছু নেই। এরা বিপরীত অনাহতের শক্তিতে বলীয়ান, তাই এদের সঙ্গে লড়তে হলে অপতন্ত্রই একমাত্র অস্ত্র। যারা বিশুদ্ধ অনাহতের চর্চা করে তাদের পক্ষে এদের মোকাবিলা করা সম্ভব না। বলেই চাটুর্যে মশাই তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অপতন্ত্রের চর্চা করেছ কখনো? বিপরীত অনাহত সম্পর্কে কিছু ধারণা আছে নাকি তোমার? না হলে জটাধারী বাবার মতো বেঘরে মারা পড়বে কিন্তু। চাটুর্যে মশাইয়ের কথা শুনে আমি একটু অবাক হলাম। উনিও কি তন্ত্রচর্চা করেন নাকি? যে সমস্ত কথা উনি বললেন তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আমি মাথা নেড়ে জানালাম, গুরুদেবের কাছে বিশুদ্ধ অনাহত এবং নাদযোগ শিখলেও তিনি আমাকে অপতন্ত্রের শিক্ষা কখনো দেননি। বিপরীত অনাহত সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমার নেই। গুরুদেবের শেখানো বিদ্যা আর আদর্শে বিশ্বাস রেখেই আমি ক্রিয়াকর্ম করে থাকি। চাটুর্যে মশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, তাহলে আর কথা কি? তোমার পরিণতিও জটাধারী বাবার মতোই হবে। ডাকিনী চক্রের রহস্য বুঝতে না পারলে তাদের সঙ্গে লড়বে কেমন করে? আমি হাত জোড় করে বললাম, চাটুর্যে মশাই, আপনি যে সমস্ত কথা বলছেন তা কোনো সাধারণ ব্রাহ্মণ পুরোহিতের জানার কথা নয়। আপনি এ বিষয়ে আরও অনেক কিছুই জানেন বলেই আমার ধারণা। আর তাছাড়া আপনার কথা শুনেই আমি বুঝেছি গাঙ্গুলি বংশের অভিশাপের পেছনে ডাকিনী চক্রের কোনো যোগাযোগ রয়েছে। তাই এ ব্যাপারে আপনি যদি আলোকপাত করেন তাহলে বড় ভালো হয়। না বাবা, আমি তন্ত্র সাধক নই। বাপ ঠাকুরদার মুখে যেটুকু শুনেছি আমি সেটুকুই জানি। রাস্তা তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। কেন, গুরুদেবের শেখানো বিদ্যায় ভরসা পাচ্ছ না বুঝি? আমি হেসে বললাম, না 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 না, তাঁর শেখানো বিদ্যায় আমার যথেষ্ট ভরসা আছে। কিন্তু তিনিই শিখিয়েছেন কখনো নিজের জানাটাকেই শেষ কথা বলে ভেবে নিতে নেই। জ্ঞান সবার মধ্যেই ছড়িয়ে আছে। বিনীত জিজ্ঞাসা এবং আলোচনার মাধ্যমে সেই জ্ঞান সংগ্রহ করাই জ্ঞান পিপাসুর কর্তব্য। সাধু সাধু, তুমি বড় ভাগ্যবান হে ছোকরা। প্রকৃত সদ্গুরুর কাছে শিক্ষা লাভ করেছ। তোমার দ্বারাই এই সমস্যার সমাধান হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। প্রকৃত শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভে সমর্থ হয়। যাই হোক, আমার সংশয় দূর হয়েছে। এবার গাঙ্গুলি বংশের অভিশপ্ত ইতিহাসের কাহিনী আমি বলছি, ভালো করে শোনো। হুঁকোতে একটা সজোরে টান দিয়ে চাটুর্যে মশাই বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 200 বছর আগে জমিদার হরিনারায়ণ গাঙ্গুলি শালুইডিহি গ্রামে তার জমিদারি স্থাপন করেছিলেন। তখনকার দিনে এ তল্লাটে অত বড় জমিদারি আর কারো ছিল না। নিজের চেষ্টায় তিনি পৈতৃক জমিদারির প্রভূত উন্নতি করেছিলেন। কথিত আছে যে স্বয়ং বর্ধমান রাজের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছিল। সেই বিখ্যাত জমিদার হরিনারায়ণ গাঙ্গুলির পুত্র সূর্যনারায়ণের জ্যেষ্ঠ পুত্র হল মাধব নারায়ণ গাঙ্গুলি। বিখ্যাত গাঙ্গুলি বংশের সন্তান হলেও মাধব নারায়ণ জমিদারি হিসাবে তেমন সুখ্যাতি অর্জন করতে পারেননি। উল্টে অহংকারী এবং প্রজা নিপীড়ক হিসাবে তার কুখ্যাতি রটেছিল।
অল্প বয়স থেকেই মদ্যপান বাইজি নাচের নেশায় আচ্ছন্ন হয়ে অত বড় জমিদারির পতনের সূচনা তিনিই করে গিয়েছিলেন সেটা বলাই বাহুল্য। কিন্তু হুট করে তো কোনো কিছু হয় না, সব ঘটনার পিছনেই একটা কারণ থাকে যা সেটার পরিণতি ডেকে আনে। মাধব নারায়ণ উচ্ছৃঙ্খল হলেও তার বিষয় বুদ্ধির অভাব ছিল না। সাধু অসাধু নানা উপায়ে তিনি নিজের জমিদারির সীমা আরও বিস্তৃত করেছিলেন। প্রজারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেও বিদ্রোহ করার সাহস তাদের ছিল না। কেউ বিদ্রোহী হয়ে উঠলে মাধব নারায়ণের বিশ্বস্ত লেঠেলের দল তাকে রাতের অন্ধকারেই তুলে নিয়ে আসত। জমিদার বাড়ির গুম ঘরে বন্দী হয়ে অসহ্য যন্ত্রণা পেয়ে মরতে হতো সেই সব হতভাগ্যদের। কিন্তু এরকম তো আর চিরকাল চলতে পারে না। সবার অলক্ষ্যে বসে মাধব নারায়ণের অন্তিম পরিণতির কথাও লিখছিল কেউ। যাই হোক, এমনই একদিন গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গেল। সকালবেলায় বাগানে খেলা করছিল মাধব নারায়ণের বড় ছেলে মহেন্দ্র নারায়ণ। হঠাৎ কোথা থেকে একটা বিষধর সাপ এসে তাকে দংশন করলো। বিষের জ্বালায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে পড়ল ছেলেটা। শালুইডিহি গ্রামের যে কজন সর্পবৈদ্য ছিল তারা অনেক চেষ্টা করেও ছেলেটার জ্ঞান ফেরাতে আর পারল না। তখন বিচক্ষণ কোনো মানুষ মাধব নারায়ণকে পরামর্শ দিল ছেলেটাকে পাশের গ্রামে হরিদেবপুরে নিয়ে যেতে। সেখানে বিখ্যাত সর্পবৈদ্য মধু কবিরাজের বাস। একমাত্র তার কাছে গেলেই ছেলেটা বেঁচে যেতে পারে। মাধব নারায়ণ তৎক্ষণাৎ ঘোড়ার গাড়িতে করে ছেলেকে নিয়ে হরিদেবপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। গ্রামের সর্পবৈদ্যরাও হাঁপ ছেড়ে বাঁচল। এরকম অদ্ভুত সর্পাঘাত তার আগে তারা কখনো দেখেনি। সাপের কামড়ে রোগীর শরীর নীলবর্ণ হয়ে যায়, মুখে ফেনা ভাঙতে থাকে, কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই হয়নি। ছেলেটার শরীর অবিশ্বাস্যভাবে ফ্যাকাশে হতে শুরু করেছে। শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেলে যেরকমটা হয়, এও ঠিক তাই। তাদের হাতে ভালো মন্দ কিছু ঘটে গেলে মাধব নারায়ণের কোপে পড়তে হতো, তার থেকে এই ভালো তাদের আর কোনো দায় রইল না। চাটুর্যে মশাই এত দূর অবধি বলে থেমে গেলেন। তার হুঁকোর আগুন নিভে গেছে। হুঁকোয় কয়েকটা অক্ষম টান দিয়ে মুখটাকে বিকৃত করে সেটা একপাশে নামিয়ে রাখলেন। আমি দুর্গাদাসকে ইশারা করতে সে ভিতর বাড়িতে গিয়ে গিন্নিমার কাছ থেকে আগুন চেয়ে নিয়ে এলো। নতুন করে হুঁকো সাজা হলো। তাতে গোটা কয়েক মোক্ষম টান দিয়ে চাটুর্যে মশাই আবার তাঁর কাহিনী শুরু করলেন। জমিদার মাধব নারায়ণ তার ছেলেকে নিয়ে যখন হরিদেবপুরে পৌঁছালেন তখন মধ্যাহ্ন বেলা। মধু কবিরাজ রোগীকে দেখা মাত্র চমকে উঠলেন। সর্পাঘাতে কাউকে এরকম ফ্যাকাশে রক্তশূন্য হতে তিনি এর আগে কখনো দেখেননি। রোগীর অবস্থা দেখেই তিনি বুঝতে পারলেন যে একে আর কিছুতেই বাঁচানো সম্ভব নয়। আরো আগে নিয়ে গেলে হয়তো চিকিৎসা করা সম্ভব হতো, কিন্তু এখন শেষ মুহূর্ত এসে উপস্থিত। এখন আর কিছুই করার নেই। ব্যাপারটা শুধুমাত্র সর্পাঘাত নয়, অন্য কোনো রহস্য আছে। তবুও জমিদার মাধব নারায়ণের মুখ চেয়ে তিনি চিকিৎসা শুরু করলেন। এমন সময় গ্রামের কয়েকজন লোক উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে এসে উপস্থিত হলো। এসেই তারা মধু কবিরাজের কাছে জানতে চাইল তার কাছে কোনো সাপে কাটা রোগী এসেছে কিনা। মধু কবিরাজ অবাক হয়ে গেলেও খাটিয়ায় শোয়ানো মহেন্দ্রকে দেখিয়ে দিলেন। তখন তাদের মধ্যে একজন হাঁপাতে হাঁপাতে বলল, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে কবিরাজ মশাই। এই রোগীকে আর বাঁচানো যাবে না। একে সাত বাহিনীতে খেয়েছে। মধু কবিরাজ অবাক হয়ে জানতে চাইলেন এসব খবর তারা পেল কোথায়। এখানে সাপে কাটা রোগী এসেছে বা তাকে সাত বাহিনীতে খেয়েছে, এসব খবর তো আর তাদের জানার কথা নয়। ওদের মধ্যে একজন হাঁপাতে হাঁপাতে যা বলল তা যেমন বিস্ময়কর তেমনি ভয়ঙ্কর। কিছুক্ষণ আগে গ্রামের ব্রাহ্মণ পাড়ার কয়েকজন মহিলা
পুকুর ঘাটে স্নান করছিলেন। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। চক্রবর্তীদের একটি অল্প বয়সী বউ ঘাটের এক পাশে বসে কাপড় কাচছিল। হঠাৎ তার দিকে বাণুজ্যে গিন্নির নজর পড়ে যায়। কাপড় কাচতে কাচতে বউটি হঠাৎ করেই উপর দিকে মুখ তুলে দাঁড়িয়ে পড়েছে। তারপর হাঁ করে কিছু একটা গিলে নিয়ে আবার কাপড় কাচতে শুরু করেছে। বাণুজ্যে গিন্নির সন্দেহ হওয়ায় তিনি বেশ কিছুক্ষণ ব্যাপারটা লক্ষ্য করে বউটিকে এই অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞাসা করলেন। কিন্তু সে ও কিছু না, এমনি এরকম বলে ব্যাপারটা এড়িয়ে যাবার চেষ্টা করে। ততক্ষণে সবাই ব্যাপারটা শুনে ফেলেছে। অবাক হয়ে সবাই ওই বউটির দিকেই তাকিয়ে থাকায় সে লজ্জায় বসে পড়ে কাপড় কাচতে শুরু করে। এরপরই ঘটে সেই ভয়ঙ্কর কাণ্ড। মেয়েটার মুখে মাথায় কোথা থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত পড়তে শুরু করে, যেন আকাশ থেকে রক্ত বৃষ্টি হচ্ছে, আর তা একমাত্র ওই বউটির মাথাতেই পড়ছে। ভয় পেয়ে ঘাটের মেয়েরা চেঁচামেচি শুরু করলে আশেপাশের ঘাট থেকে মেয়েরা সব ছুটে আসে, ভিড় জমতে শুরু করে। তারপর ওই বউটিকে সবাই মিলে চেপে ধরায় ও ভয় পেয়ে সব কথা স্বীকার করে নিয়েছে। ওরা 7 বোন নাকি ডাইনি। ডাইনি বিদ্যার দ্বারা এরকম করেই শিকারের রক্ত চালনা করে থাকে। আজ একটি সাপে কাটা রোগীকে দেখে ওর বড় বোন তার বিদ্যার প্রয়োগ করে রক্ত চালনা শুরু করেছিল। 7 বোন আলাদা আলাদা গ্রামে থাকলেও সেই রক্ত প্রত্যেকের কাছেই পৌঁছে যাচ্ছিল মন্ত্রের জোরে। বউটি নিজেই বলেছে যে সাপে কাটা রোগীটিকে হরিদেবপুরেই আনা হচ্ছে মধু কবিরাজের কাছে চিকিৎসার জন্য, কিন্তু ওকে আর বাঁচানো যাবে না। অতিরিক্ত রক্তক্ষয়ের কারণে ছেলেটি অল্পক্ষণের মধ্যেই মারা যাবে। সব শুনে মধু কবিরাজ এবং মাধব নারায়ণ স্তম্ভিত হয়ে গেলেন। এ তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। ওদিকে মহেন্দ্রর তখন নাড়ি ছেড়ে গেছে। মধু কবিরাজ শেষ পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পুত্র শোকে কাতর জমিদার মাধব নারায়ণ আহত সিংহের মতোই ভয়ঙ্কর হয়ে উঠলেন। প্রতিজ্ঞা করলেন তার ছেলের চিতা জ্বালানোর আগে ওই 7 বোনের চিতা জ্বালিয়ে তবেই উনি ছাড়বেন। ছেলের লাশ নিয়ে শালুইডিহিতে ফিরে তিনি তার বিশ্বস্ত লেঠেলদের হুকুম দিলেন হরিদেবপুর গ্রামের ওই চক্রবর্তীদের বউটিকে তুলে নিয়ে আসতে। লেঠেলরা ওই বউটিকে তুলে নিয়ে এলে মাধব নারায়ণ নিজে হাতে চাবুক মেরে বউটির মুখ থেকে তার বাকি বোনদের ঠিকানা জেনে নিলেন। বাকি 6 বোনকেও শালুইডিহি গ্রামের আশেপাশের গ্রামেই পাওয়া গেল। তারা সবাই বিয়ে করে দিব্যি সংসার করছিল। পরিবারের কেউ জানতই না যে ওরা ডাইনি। তারপর আর কি, খবরটা ছড়িয়ে পড়তেই পুরো অঞ্চল জুড়ে ঢিঢি পড়ে গেল। হাজার হাজার লোক জমিদারের কাছারি বাড়িতে ছুটে এলো এরকম অদ্ভুত ঘটনার সাক্ষী হতে। চাবুকের ঘায়ে বাকি 6 বোনও তাদের অপরাধ স্বীকার করতেই উপস্থিত জনগণ সব দেখে শুনে ক্ষেপে উঠল। তারা একজোট হয়ে ওই 7 বোনের মৃত্যুদণ্ডের দাবি জানালো জমিদারের কাছে। জমিদার মাধব নারায়ণ এমনিতেই পুত্র শোকে আগ্নেয়গিরির মতো ফুঁসছিলেন। জনগণের সমর্থন পেয়ে তিনি আরও হিংস্র হয়ে উঠলেন। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ওই 7 বোনকে একসঙ্গে পুড়িয়ে মারার হুকুম দিলেন। এমন সময় গ্রামেরই কেউ এসে মাধব নারায়ণকে খবর দিল যে ডাইনিরা মিথ্যে বলছে। ওরা শুধু 7 বোন নয়, ওদের আরও একটি বোন রয়েছে। শালুইডিহি গ্রামেরই কোনো ব্রাহ্মণ পরিবারের 8ম বোনটির বিয়ে হয়েছে। নিশ্চয়ই সেও একজন ডাইনি। জমিদার মাধব নারায়ণ তৎক্ষণাৎ লেঠেল পাঠিয়ে সেই 8ম বোনটিকেও তুলে আনলেন। বলা যায় না সেও ডাইনি হতে পারে। শত্রুর কখনো শেষ রাখতে নেই। কিন্তু দুঃখের বিষয়, সেই বউটি এসবের কিছুই জানত না। সে নিতান্তই নির্দোষ ছিল। পরিপূর্ণ গর্ভবতী সেই বউটিকে
জমিদারের লেঠেলরা টেনে হিচড়ে অপমানিত করে কাছারি বাড়িতে ধরে নিয়ে এলো। মেয়েটি কাঁদতে কাঁদতে বারবার করে বলতে লাগলো সে নাকি নির্দোষ, তার দিদিদের অপরাধের সঙ্গে সে কোনোভাবেই জড়িত নয়, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তার বাকি 7 বোনও ঈশ্বরের নামে শপথ করে জানালো যে ছোট বোনটি একেবারেই নির্দোষ, তার যেন কোনো ক্ষতি না করা হয়। কিন্তু পুত্র শোকাতুর জমিদার মাধব নারায়ণের কানে তাদের হাহাকার আর কান্নার শব্দ প্রবেশ করতে পারল না। উপস্থিত জনতার মধ্যে কেউ এই নির্দোষ মেয়েটির কথায় বিশ্বাস করল না। তার নিজের পরিবার, তার স্বামী, কেউই তার পক্ষে একটা কথাও বলল না। ডাইনি মনে করে বাকি 7 বোনের সঙ্গে তাকেও জ্যান্ত পুড়িয়ে মারা হলো। শেষের দিকে চাটুজ্জে মশাইয়ের গলাটা কেঁপে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, একজন নির্দোষ গর্ভবতী মহিলাকে পুড়িয়ে মারার অপরাধে পুরো গাঙ্গুলি বংশটাই অভিশপ্ত হয়ে গেল। ওই 7 বোন মরার আগে প্রতিজ্ঞা করেছিল যে তারা গাঙ্গুলি বংশের চিহ্ন মাত্র রাখবে না, তাদের সাধনায় বিঘ্ন ঘটানোর শোধ তারা নেবে। সেই নারকীয় হত্যাকাণ্ডের ঠিক 7 দিন পর থেকেই শালুইডিহি গ্রামে ডাইনিদের অভিশাপ ফলতে শুরু করলো। একের পর এক অপঘাতে মৃত্যু, আত্মহত্যা, অদ্ভুত অজানা রোগে মৃত্যু এত বেড়ে গেল যে লোকে ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করলো। মাধব নারায়ণ গাঙ্গুলি কিছুদিনের মধ্যেই বুঝতে পারলেন যে লেঠেলদের জোরে তিনি সাধারণ প্রজাকে বশীভূত করে রাখতে পারলেও এই অলৌকিক শক্তির কাছে তারা কিছুই না। যে লেঠেলের দল ওই 7 বোনকে তুলে নিয়ে এসেছিল তারাই সবার আগে মারা পড়ল। শেষে মাধব নারায়ণ নিরুপায় হয়ে কামরূপ কামাখ্যা থেকে একজন মন্ত্রসিদ্ধ তান্ত্রিককে আনালেন। সেই তান্ত্রিক খুব উচ্চ কোটির তন্ত্র সাধক ছিলেন। তিনি এসে সমস্ত কিছু বিচার করে দেখে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি সাময়িক একটা প্রতিকার করে দিতে পারলেও তা চিরস্থায়ী হবে না। ডাইনিরা আবার ফিরবে, ভয়ঙ্কর শক্তি নিয়ে তারা আবার ফিরবে। জমিদার মাধব নারায়ণ অনুতপ্ত হয়ে ওই তান্ত্রিককে অনুরোধ করলেন সবকিছু আগের মতো ঠিকঠাক করে দিতে। কিন্তু তান্ত্রিক বললেন মাধব নারায়ণ যে অপরাধ করেছেন তার প্রতিশোধ নিতে ওরা আবারও ফিরে আসবে, ওদেরকে আটকানো অসম্ভব। ডাইনিদের পুড়িয়ে মারার ফলে ওদের সাধনা অসমাপ্ত থেকে গেছে, ওরা অশরীরী হয়েই সেই সাধনায় সিদ্ধি লাভের চেষ্টা নাকি চালিয়েই যাবে। ওরা জীবিত অবস্থায় সামাজিক বন্ধনে জড়িত থাকলেও মরার পর আর ওদের কোনো বন্ধন নেই, ওরা আরো দ্রুত গতিতে নিজেদের সাধনা সম্পূর্ণ করবে। মন্ত্রশক্তির জোরে ওদের সাময়িক ঠেকানো গেলেও একদিন ওরা ফিরে এসে নিজেদের সীমাহীন ক্ষমতাকে কাজে লাগিয়ে মহা সর্বনাশ ঘটিয়ে দেবে। আর ওই নির্দোষ গর্ভবতী মেয়েটাকে হত্যা করার দরুন ব্রহ্ম হত্যার পাপ লেগে এমনিতেই পুরো শালুইডিহি গ্রামের বাস্তুটা নাকি দূষিত হয়ে গেছে। এই মাটিতে আর কেউই শান্তিতে থাকতে পারবে না। তান্ত্রিকের পরামর্শ মতো রাতারাতি পুরনো গ্রাম ত্যাগ করে নতুন গ্রাম প্রতিষ্ঠা করা হলো। গ্রাম শুদ্ধ সবাই নতুন গ্রামে স্থানান্তরিত হবার পর সেই তান্ত্রিক পুরনো জমিদার বাড়িতে 7 দিন ধরে কি সব ক্রিয়াকাণ্ড করলেন, হোম যজ্ঞ করলেন। তারপর পরিত্যক্ত গ্রামটিকে মন্ত্র দ্বারা বন্ধন করে দিলেন। সেই থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন আবার সেই অভিশাপ ফিরে এসেছে। চাটুজ্জে মশাই কাহিনী শেষ করে আমার মুখের দিকে তাকালেন। এই হলো সেই অভিশপ্ত ইতিহাস। আমি যতদূর জানি তোমাদেরকে বললাম, এইবার তোমরা তোমাদের কর্তব্য পালন করো। নাও, আর রাত জেগে লাভ নেই, এইবারে ঘুমিয়ে পড়ো, বাকি কথা কাল হবে না হয়। বলে উঠে পড়লেন চাটুজ্জে মশাই। ভেতর বাড়িতে যাবার আগে আমাদের বারবার করে সাবধান করে দিলেন রাত্রে বাইরে থেকে কেউ ডাকলে আমরা কোনোভাবেই যেন সদর দরজা না খুলি। দুর্গাদাস অবাক হয়ে বলল, হয়তো অতটুকু পাঁচিল ঠাকুর,
বিপদ আলে কি আর দরজা খোলার অপেক্ষা করবে? যেতে গিয়েও পিছন ফিরে তাকালেন চাটুজ্জে মশাই। অদ্ভুত রহস্যময় একটা হাসি ফুটে উঠল ওর মুখে। আমার বাড়িটা বন্ধন করা আছে বাবা, এই বাস্তুতে পা রাখার সাহস কারো হবে না। তবে কি জানো বাবা, এই বাস্তুর বাইরে গেলে তোমরাও নিরাপদে থাকবে না। যাই হোক, সাবধানে থেকো, কাল আবার তোমাদের কাজ আছে। সত্যিই তাই, গল্পে গল্পে অনেকটাই রাত হয়ে গেছে। কাল সকালে উঠেই আবার দেবুর বাড়িতে যেতে হবে। চাটুজ্জে মশাইকে বিদায় জানিয়ে আমরাও আর দেরি না করে শুয়ে পড়লাম। কিন্তু কেন জানি না, বিছানায় শোবার পরও ঘুম আসছিল না। যে মর্মান্তিক ইতিহাসের কথা শুনলাম তাতে মনটা বিষাদগ্রস্ত হয়ে গেছে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, এমন সময় দুর্গাদাস বলে উঠল, এইবারে তোমার কাজটা অত সহজ হবে না গো ঠাকুর। এলদির ঘাট সরসার মধ্যেই ভূত বিড়াবে এক, আমার কথা বিলাই লিবে। ও কি বুঝেছে কে জানে, তবে ওর ধারণাই হয়তো ঠিক। আমি একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, এই সমস্যার সমাধান করতে হলে চেনা ছকে এগোনো যাবে না। শুভ এবং অশুভ দুই শক্তি এই অভিশাপের শক্তি বৃদ্ধি করছে। জমিদার মাধব নারায়ণ নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য এমন এক উভয় সংকট তৈরি করে গেছেন যে এর সমাধান বার করতে প্রচুর মাথা খাটাতে হবে। কিন্তু এখন সবার আগে যেটা জানতে হবে তা হলো, এতদিন পর ওই অভিশাপ ফিরে এলো কি করে? হঠাৎ করে তো এসব শুরু হতে পারে না, তাহলে কিভাবে হলো? শুরুটা ধরতে না পারলে এটার শেষ করা সম্ভব নয়। যাই হোক, কাল দেবুর সঙ্গে দেখা করি আগে, তারপর পরবর্তী ব্যাপারগুলো নিয়ে ভাবা যাবে। মন্দিরের দামোদর বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রার্থনা করলাম, এই উভয় সংকটে যেন একটা উপায় বার করতে পারি প্রভু। যে অপরাধ ঘটে গেছে তার শাস্তি যেন কোনো নির্দোষ না পায়। কর্ম সে যত কঠিনই হোক না কেন আমি করব, তুমি শুধু রাস্তা দেখিয়ে দাও। জয় বাবা দামোদর। পরবর্তী পর্বে আপনি শুনবেন, সব ঠিক আছে তো দেবু? সব ঠিক আছে? সে হতভাগী বেশি আছে তো? ইতিমধ্যেই যারা অভিশাপের প্রকোপে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ করা সম্ভব নয়, কিন্তু যারা এখনো পর্যন্ত অক্ষত আছেন আমি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। ই সব আবার কি শুরু হলো ঠাকুর? এইবারে কি আমাদের ধরবে নাকি? সেই সব পুঁথিগুলো এখন কোথায় আছে ফটিকদা? ঠাকুরমশাই, এই সমস্ত কিছুর মূলে আছে জটাধারী বাবা আর মাধব ঠাকুর। আমার এমন প্রাণবন্ত ছেলেটা নির্জীবের মতো বিছানায় পড়ে আছে দেখে মাঝে মধ্যে আমারই আত্মহত্যা করতে ইচ্ছা হয়। এই কি সর্বনাশ হলো ঠাকুরমশাই! আগুন লেগে গেলে গ্রামের একটা ঘরও বাঁচবে না, আর সব পুড়ে ছাই হয়ে যাবে। ইটা ভালো হচ্ছে নাই ঠাকুর, আমাকে না নিয়ে ও একা একা ওই জমপুরিটা যাবে। বড় দেরি করে এলি রে ভুবন, এদিকে সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। পরবর্তী পর্বের লিঙ্ক দেওয়া আছে এই পর্বের ডেসক্রিপশনে। আপনি শুনলেন ডাকিনী চক্র প্রথম পর্ব। লেখক বিক্রমজিৎ মিশ্র, অডিও অ্যাডাপ্টেশন সায়ন, সাউন্ডস্কেপ ডিজাইন সাবর্ণ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। ডাকিনী চক্র প্রথম প্রকাশিত হয় নবরোজ শারদীয়া 1487। ভুবনতান্ত্রিকের চরিত্রে সায়ন, মাধব চাটুর্যের চরিত্রে কুন্তল, অন্যান্য চরিত্রে তমাল, ইভান, স্পন্দন, শ্রীরূপ, সাবর্ণ, সায়ন মজুমদার, নবনীতা, লাবণী ও শেফালি। পর্ব পরিচালনায় সায়ন।